হাঁটুর হাড় ক্ষয়ের ক্ষেত্রে হাঁটা চলাটা কি ভালো? এই ক্যালসিয়াম যদি রক্তে বেশি মাত্রায় থাকে, হার্ট অ্যাটাক হওয়ার আর একটা কারণ হয়। যারা অর্থোপেডিক ডক্টর হন, যারা বা সার্জন হোক বা অর্থোপেডিক হোক, তাদেরও কি হাঁটু কোমরের সমস্যা হয়? ইউরিক অ্যাসিডও নাকি ব্যথার একটা মেন কারণ। প্রতিটা ঘরে প্রতি 3টে মানুষের মধ্যে একজনের স্লিপ ডিস্ক রয়েছে। কোমরে ব্যথা মানে মাস্ট বেল্ট। ইজ ওয়ান অফ দ্য রিজন, ওটা একটা অন্যতম কারণ। আর্থ্রাইটিস একবার হলে নাকি আর জীবনে সারে না। আমি একদম অন ক্যামেরা এটা বলছি না, স্বীকার করতে পারছি না যে হ্যাঁ অমাবস্যা পূর্ণিমা এটা হয়। আচ্ছা, বিছানা নিয়েও একটা মিথ আছে আমাদের মধ্যে। শক্ত বিছানায় শুস না, নরম বিছানায় শুস না, এই কোম্পানির গদিতে শুস না, ওর পিলোতে শুস না, এসব একটা ব্যাপার আছে। তো এগুলো কি আপনারা সাজেস্ট করেন নাকি আমরাই তৈরি করে ফেলেছি? হ্যাঁ, শীতকালেই ব্যথা বাড়ে। স্যার, পেন কিলার, অনেকে আছেন যে ব্যথা সহ্য করতে না পেরে পেন কিলার খান, এটা সেটা রিপিটেডলি খান, এটা কি খারাপ? লং টার্মে, আজ থেকে 5 বছর বাদে বুঝতে পারবেন। শোয়েব আক্তারেরও নাকি হাঁটুর এইরকম সমস্যায় এই অপারেশন হয়েছিল এবং তারপরে সে খেলেছেও। সেক্ষেত্রে কিন্তু আপনার শিরদাঁড়া বেশি বছর চলবে। কিচেনে মা কাকিমাদের অনেকটা সময় চলে যায় দাঁড়িয়ে। এই স্লিপ ডিস্কের কারণ কি একটা এটাও হতে পারে? যদি অতিরিক্ত হার্ড হয় সেটাও কিন্তু খারাপ না, অতিরিক্ত সফটটা বেশি খারাপ। হঠাৎ করে যদি কেউ চোট আঘাত পায়, এই গরম শেক ঠান্ডা শেক, বরফ লাগাবে না মলম লাগাবে, এটার মধ্যে একটা অনেক বিষয় আছে যে কি করব বুঝে উঠতে পারি না আমরা। যারা 10 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা কন্টিনিউ ড্রাইভিং করছে, যারা বাইক চালাচ্ছে, তাদের তো একটা সময় মানে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হোক বা এই স্লিপ ডিস্ক, যে কোনো ধরনের না মানে রোগী বলুন কোমরের, সবই তো তাহলে হয়ে যাবে। যদি আপনি মানে ওই যথেচ্ছ পেন কিলার জাতীয় জিনিস মানে ওষুধ সেবন না করেন, তাহলে আপনার কিন্তু অস্টিওআর্থ্রাইটিস অনেকটাই ডিলে করা যেতে পারে। কেমন আছেন মাসিমা? হাঁটু ব্যথা নিয়ে আর উঠতে পারছি না, খুব খারাপ আছি। কি ফোনে হোক বা হঠাৎ রাস্তায় কারোর সঙ্গে দেখা হলো অনেকদিন পর, এই উত্তরই পান তো কেমন আছেন জিজ্ঞেস করাতে? হ্যাঁ, কারণ ঘরে ঘরে এখন এই হাঁটু ব্যথা কোমরে ব্যথায় জেরবার বয়স্করা, থুরি কম বয়সীরাও বলা চলে ধীরে ধীরে শুরু হয়েছে। কিন্তু কেন? সবারই কি ভিটামিন D3 ডেফিসিয়েন্সি? ক্যালসিয়াম গাদা গাদা খেলেই কি হাড় ভালো থাকবে? বা স্লিপ ডিস্ক মানে বা হাঁটুর অপারেশন মানেই সমস্ত আর্থারাইটিস বা স্পন্ডালাইটিস থেকে মুক্তি পেয়ে যাওয়া? অপারেশনে কি একমাত্র এর উপায় মুক্তি পাওয়ার? না, এর অনেকগুলো উত্তর কিন্তু লুকিয়ে আছে, যেটা আমি আপনি জানি না। যতটুকু জানি ভুল জানি, অর্ধেক জানি। আর যেহেতু অর্ধেক জানি, সম্পূর্ণটা জানি না, সে কারণেই আজকের হ্যালো ডক্টরের পডকাস্টে আমরা এমন একজনকে পেয়েছি যিনি এই আমাদের অসম্পূর্ণ জানাটা সম্পূর্ণ করবেন। ডক্টর রাজা সাহা, অর্থোপেডিক সার্জন, রয়েছেন RG কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত হ্যালো ডক্টরে। স্যার, প্রথমে একটু হাঁটু দিয়ে শুরু করি। হাঁটু ব্যথায় এখন জেরবার অনেকে, মানে ঘরে ঘরে হাঁটুর রোগ, হাঁটুর বা আর্থারাইটিস, হাড় ক্ষয়, এগুলো আমরা প্রায় শুনি। তো এই হাঁটু ব্যথা মানেই কি আর্থারাইটিস? হাঁটু ব্যথাটা এখন খালি শীতকালের রোগে আর সীমাবদ্ধ নেই, 12 মাসই হাঁটু ব্যথা। তবে এটা ঠিক যে হাঁটু ব্যথার মূল কারণটাই হচ্ছে বাত। বাত হচ্ছে একটা অন্যতম মূল কারণ, কিন্তু অনেকগুলি যেগুলো আমরা নেগলেক্ট করি, অতটা খেয়াল করি না, বা মানুষ ভাবে যে ঠিক আছে আমারও বাত হয়েছে। ইনফেকশন, হাঁটুতে কিছু ফুটলো, সামান্য একটা ধাক্কা খেলো, গুঁতো খেলো, সেখান থেকে রক্ত জমাট বাঁধলো, অতটা খেয়াল করছে না, সেটার থেকে কিন্তু আপনার হাঁটুতে সংক্রমণ হতে পারে। ইনফেকশন একটা মেজর, একটা বড় গ্রুপের পেশেন্ট আমি দেখি এরা নেগলেক্ট করে, হাঁটু ব্যথা নিয়ে ফেলে রাখছে, কিন্তু পরে দেখা যায় যে এটা কিন্তু বাত নয়, ইনফেকশন, যার চিকিৎসাটা পুরোটাই অন্য, বাতের সঙ্গে কোনো মিল নেই। আমি বলতে চাই আরেকটা হাঁটু ব্যথার আরেকটা কারণ হতে পারে আঘাতপ্রাপ্ত যে কোনো কারণে হাঁটু ব্যথা হচ্ছে, সেটাকে ফেলে রাখবেন না, সেটা কিন্তু আপনার বাত নয়। লেগেছে, হয়তো আপনার পুরনো বাত হচ্ছে, আগে থেকে রয়েছে বাত, কিন্তু নতুন করে লাগলো, চিকিৎসকের পরামর্শ নিন। সংক্রমণ ছাড়াও ঠিকঠাক খাদ্যাভ্যাস যদি না থাকে, সব থেকে কমন আরেকটা
পরে আমি বলবো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলেও হয়তো আপনার হাঁটুতে বাত নেই, ভিটামিন D3 ডেফিসিয়েন্সি আছে, সেক্ষেত্রেও ব্যথা হতে পারে। মূলত এই 3টে কারণ আমরা দেখি হাঁটু ব্যথা নিয়ে। আচ্ছা, এই যে অনেকেই এখন আছেন যে আগে থেকে প্রিকশনস হিসেবে ভিটামিন D3 কিনে খেয়ে নিচ্ছেন ওভার দ্য কাউন্টার দোকান থেকে। ক্যালসিয়ামের যে কোনো কোম্পানির একটা ক্যালসিয়ামের ওষুধ মেডিসিনগুলো কিনে কিনে খাচ্ছে। এটা কি সবার খাওয়ার দরকার আছে, না খেলে আরও বিপদ বাড়বে? না, এখন আগেই বলি, এখন তো পডকাস্টের যুগ, সবাই কিছু না কিছু মানে মিক্সড ইনফরমেশন পাচ্ছে। এটা ঠিক যে ভিটামিন D3 সানলাইট এক্সপোজার থেকে হয়। সূর্যে দাঁড়ালে ভিটামিন D3 আমাদের স্কিনই সেটাকে তৈরি করতে পারে, কিন্তু সেটা কিন্তু যেটা তৈরি করলো সেটা অ্যাক্টিভ ফর্ম নয়, মানে যেইটা কাজ করবে শরীরে সেটা অ্যাক্টিভ নয়। অ্যাক্টিভ ফর্ম করতে গেলে কিডনির একটা রোল থাকে। তাই আমি মানে বারে বারে বলি, যাদের কিডনির সমস্যা আছে তাদের কিন্তু নিজে থেকে ভিটামিন D3 শরীরে হয় না, সিনথেসাইজ হয় না, সেক্ষেত্রে তাদের ভিটামিন D3 নিতে হয়। বা যারা বয়সজনিত কারণে নানান রোগে ভুগছে, ভিটামিন D3 ম্যাল অ্যাবজর্পশন বা ক্যালসিয়াম ম্যাল অ্যাবজর্পশন, মানে আমি খাচ্ছি কিন্তু আমার খাদ্য নালী থেকে সেটা শরীরে আর নিতে পারছে না। খাদ্য নালীর মধ্যে সেই রিসেপ্টারগুলো খারাপ যে ওটা শোষণ করে নেবে। সেক্ষেত্রে বিভিন্ন রোগ আছে যেক্ষেত্রে ভিটামিন D3 ক্যালসিয়াম নিতে পারে না। এই কিছু স্পেসিফিক রোগ ছাড়া সবার ভিটামিন D3 ক্যালসিয়াম নেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে একটা ভিটামিন D3 টেস্ট করাতে পারেন, নিজেরাই করাতে পারেন মনের শান্তির জন্য। তারপরে যদি কম থাকে চিকিৎসকের পরামর্শ নিন। কিন্তু ভিটামিন D3 একদম কিনে প্রতি সপ্তাহে লোকে রেগুলারলি কিনে খায়, প্রয়োজন নেই। মানে স্বাভাবিক যে আপনি খাদ্য, আপনার যে অভ্যাস থাকে, মানে দুধ, ছানা, দই ঠই এ তো সবাই খায়, মানে বাঙালিদের ঘরে এগুলো থাকে। আলাদা করে ভিটামিন D3 ক্যালসিয়াম কিন্তু প্রয়োজন হয় না। ইনফ্যাক্ট যদি বেশি করে ক্যালসিয়াম খাওয়া হয় সেটা কিন্তু আপনার হৃৎপিণ্ডে, ধমনীতে, হৃৎপিণ্ডের শিরাতে ওইগুলো বসে, যাকে আমরা ইংরাজিতে আর্টারিওস্ক্লেরোসিস বলি। পরবর্তীকালে সেইটাই আবার কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার আর একটা কারণ হয়, এই ক্যালসিয়াম যদি রক্তে বেশি মাত্রায় থাকে। তাই নিজে থেকে খাওয়ার প্রয়োজন নেই, টেস্ট করাতে পারেন নিজে থেকে, সে অতটুকু অ্যাকসেপ্টেবল, তার বেশি প্রয়োজন নেই। তবে এটা ঠিক ভিটামিন D3 তৈরি হয়, নিজের বডিতে তৈরি হওয়ার আমাদের ক্ষমতা রয়েছে, ভিটামিন D3, ক্যালসিয়াম নয়। স্যার, হাঁটু তো বুঝলাম, কিন্তু কোমরে ব্যথা, এটাও আবার বলেন যে কোমরে ব্যথা মানে স্পন্ডাইলোসিস বা স্লিপ ডিস্ক, এই দুটো কি ঠিক? আমাদের এখনকার যা জীবনের রুটিন, যা রোজ নামচা সবার, এটা ঠিক স্লিপ ডিস্ক একটা অন্যতম কারণ। স্লিপ ডিস্ক আর স্পন্ডাইলাইটিস, তবে দুটোই এক নয়। স্লিপ ডিস্ক মানে কথাটার মধ্যেই আছে একটা ডিস্ক বলে কিছু বস্তু, চাকার মতো গোল আকৃতি একটা জিনিস, যেটা শিরদাঁড়ার দুটো হাড়ের মাঝে একটা জেলির মতন প্রলেপ থাকে। সেই প্রলেপটা যদি বাইরের দিকে বেরিয়ে আসে, এসে স্নায়ুকে চাপ দেয়, আমরা বলছি স্লিপ ডিস্ক। স্লিপ ডিস্কটা কেন হচ্ছে, মানে বেরিয়ে আসছে কেন জেলিটা? আগে তো এত শোনা যেত না। দীর্ঘক্ষণভাবে আমরা বসে থাকছি, একভাবে এক পশ্চারে বসে আছি, বা যারা দাঁড়িয়ে কাজ, যারা টিচার পড়াচ্ছে, বা যারা ট্রাফিক সার্জেন, বা যারা অর্থোপেড মানে এমনি সার্জেন যারা অপারেশন করছে, দাঁড়িয়ে সেলসম্যান যারা, একভাবে দাঁড়িয়ে থাকছে, পশ্চার চেঞ্জ করছে না, জেলির ওপর কনস্ট্যান্ট প্রেশার পড়ছে, সেটা বাইরে বেরিয়ে এসে আপনার স্নায়ুকে চাপ দিচ্ছে। এটা অন্যতম কারণ স্লিপ ডিস্ক। এটা নিয়ে আমার মনে হয় যে এটা নিয়ে মানুষের আরও সচেতন হওয়া উচিত, যে এটা কিভাবে প্রিভেন্ট করব। এটা একদম মানে প্রতিটা ঘরে প্রতি 3টে মানুষের মধ্যে একজনের স্লিপ ডিস্ক রয়েছে, সবাই ভুগছে। হয়তো কারোর ব্যথা কম, কারোর ব্যথা বেশি, কেউ ব্যথা নিয়েই জীবন মানে দিন কাটিয়ে ফেলছে, এগোচ্ছে। আর এটা মানে কি অপারেশন? তাহলে এটার কি কোনো রকম কোনো মেডিসিনাল বা কোনো এক্সারসাইজ? একদমই না, স্লিপ ডিস্ক মানে অপারেশন নয়। স্লিপ ডিস্ক আমি যেটা একটু আগে বললাম, যে ডিস্কটা বেরিয়ে আসছে, স্নায়ুকে চাপ দিচ্ছে। যদি আপনার আর্লি স্টেজ থাকে, আমরা সাসপেক্ট করছি স্লিপ ডিস্ক, একটা এমআরআই করি। আমরা এমআরআই করে একটা মান আছে যে স্পাইনাল কর্ডটা যেই কোটরটার মধ্যে রয়েছে, একটা ফাঁকের মধ্যে তো আমাদের স্পাইনাল কর্ডটা থাকে, সেখানে কতটা চাপ পড়ছে, কত পরিমাণে চাপ পড়ছে, এবং চাপ কি এতটাই পড়ছে যে ব্যথা ছাড়া অন্য কোনো সিমটম হচ্ছে, সেক্ষেত্রে তখন আমরা অপারেশন ভাবি। কিন্তু অপারেশন লাস্ট অপশান, তার আগে অনেকগুলো ট্রিটমেন্ট আছে, ওষুধ আছে, ব্যায়াম আছে, ফিজিওথেরাপি আছে, সেগুলো ফেল করলে ইঞ্জেকশান দিই, সেগুলোও যদি ওগুলো কাজ না হয়
তখন রোগীকে অপারেশনের জন্য সাজেস্ট করা হয়, কিন্তু অপারেশন ইজ দ্য লাস্ট অ্যান্ড দ্য ফাইনাল ট্রিটমেন্ট। তার আগে অনেক কিছু করা যেতে পারে স্লিপ ডিস্কের জন্য। আচ্ছা, আমি হাঁটুর ক্ষেত্রে একটা প্রশ্ন একটু ভুলে গেলাম স্যার, যেটা অনেকেই বলে থাকেন হাড় ক্ষয়। এই হাড় ক্ষয় হাঁটুর ক্ষেত্রেও এই জায়গায় সত্যি কি হাড় ক্ষয়, মানে হাড়েই কি ক্ষয়টা হয়, নাকি হাঁটু ব্যথা বা আর্থারাইটিসটা অন্য বিষয়, সেটা আমাদেরকে বোঝানোর জন্য আপনারা এইভাবে বলেন? না, হাঁটুতে ওপরে একটা হাড় থাকে ফিমার, ফিমার বোন থাকে, নিচে আর একটা হাড় থাকে যার নাম টিবিয়া। এই ফিমার আর টিবিয়া আর সামনে মালাই চাকি, চাঁদমালার মতন যেই হাড়টা, এই তিনটে হাড় মিলিয়ে তৈরি হয় নি জয়েন্ট। এবার আমরা যখন হাঁটি, সিঁড়ি ওঠানামা করি, লাফ দিই বা স্বাভাবিক সারাদিনের যা কাজ করছি, এই দুটো জয়েন্টের ওপর প্রচুর প্রেশার পড়ে, এই ওপরের ফিমার আর টিবিয়ায়। তো প্রেশার পড়তে পড়তে 40 বছর 50 বছর ঠিক আছে, মানে 50 বছর ধরে এই হাঁটু প্রেশার নিচ্ছে, কাজ করছে। তারপরে এটা ঠিক যে আস্তে আস্তে হাড় ক্ষয় হয়। হ্যাঁ, আচ্ছা, একদম এইটা একদম মানে এক্সরেতেও বোঝা যাবে। একটা সাধারণ এক্সরে করলেও আমি আমার রোগীকে দেখিয়ে দিই যে আপনার এখানে এখানে ফাঁকা যে জায়গাটা, এই বিষয়টা একদমই ইনফেকশন হচ্ছে বা নানানভাবে আর্থারাইটিস হচ্ছে, যা কিছু হতে পারে হাঁটুতে, এটা হয়, ক্ষয় হয়, নানান কারণেই ক্ষয় হয়, ক্ষয়ের অনেকগুলো কারণ হতে পারে। আচ্ছা, তো এটা প্রতিরোধ করা, বা ধরুন আমার এখনো সেটা শুরু হয়নি, আমি আগে থেকে কি কিছু করতে পারি? অবশ্যই। হাঁটুর ক্ষয় মানে আমি ক্ষয় মানে বোঝাতে চাচ্ছি, এখন আমি অন্য রোগগুলো বাদ রাখছি। বয়সজনিত কারণে ক্ষয় মানে অস্টিও আর্থারাইটিস, এটা আর্থারাইটিসের একটা প্রধান কারণ। এছাড়াও কিন্তু অনেকগুলো কারণে আপনার হাড়ে ক্ষয় হতে পারে, রিউমাটয়েড আর্থারাইটিস, আরও হাজার একটা আর্থারাইটিস আছে, আমি সেগুলো এখন যাচ্ছি না। মূলত অস্টিও আর্থারাইটিস মানে বয়সজনিত আপনার হাড়ে যে ক্ষয় হচ্ছে, এটাকে প্রতিরোধ করা যায় নিয়মিত যদি দেখা যাচ্ছে। এইটা একদম, এটা বৈজ্ঞানিক ভিত্তি আছে, এটা সায়েন্টিফিক স্টাডি আছে। আপনি নিয়মিত যদি ব্যায়াম করেন, আপনার নিয়মিত যদি খাদ্যাভ্যাস ঠিক থাকে, এবং যদি আপনি মানে ওই যথেচ্ছ পেন কিলার জাতীয় জিনিস মানে ওষুধ সেবন না করেন, তাহলে আপনার কিন্তু অস্টিওআর্থারাইটিস অনেকটাই ডিলে করা যেতে পারে। ডিলে মানে সাধারণত আমরা দেখি 50-60, কিন্তু সবাই যারা 50-60 আছে সবারই কি হাঁটুর ক্ষয় হচ্ছে? সবার কিন্তু হচ্ছে না। তাহলে একটা ব্যালেন্সড লাইফ লিড করলে আপনার অস্টিওআর্থারাইটিস প্রতিরোধ করা যেতে পারে। ঠিক স্যার, আপনি বলছেন 50-60, কিন্তু এখন তো মহিলাতে দেখা যাচ্ছে 30-35 পেরোচ্ছে না, হাঁটু টনটন করছে, রে কি জানি কি হলো, আর্থারাইটিস হয়ে গেল নাকি, এরকম আমাদের অফিসেও আছে। তো সেই জায়গায় কি বলবেন, তাহলে তো বয়সজনিত রোগ তো আর আর্থারাইটিস দাঁড়ালো না? হ্যাঁ, এইটা না মাল্টি ফ্যাক্টর, অনেকগুলো কারণ আছে। 30-35-এ যেই মহিলাটার বাত হচ্ছে বা বয়সজনিত কারণে ক্ষয় হচ্ছে, তার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে, যে তার বাবার, তার মায়ের, তারাও কি একইভাবে এরকম বয়স, সাধারণ যা বয়স বাতের তার আগে থেকেই ভুগত, বা তার কাজকর্ম অতিরিক্ত লাফাঝাপি হচ্ছে, প্রচুর স্ট্রেনাস অ্যাক্টিভিটি করে, মানে হাঁটুর ওপর চাপ করছে অতিরিক্ত। এই সব ব্যাপারগুলো যদি আপনি খতিয়ে দেখেন, তাহলে দেখবেন হ্যাঁ যে তার প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, মানে 30-এ তার ক্ষয় হওয়ার কিছু নির্দিষ্ট কারণ আছে। আচ্ছা, ঠিক আছে, সেটা একটু প্রপার হিস্ট্রি নিলে কিন্তু বেরিয়ে আসবে। মানে তার মানে এই নয় যে সবাই 30 বছরের সবারই মানে চিন্তা নিতে হবে, এমন কিচ্ছু ব্যাপার নেই। স্যার, এই যে মানে আমরা টিভিতে বা অ্যাড দেখি যে এই আফটার 30 তার মানে এটা খেলে ভালো হবে, ওটা খেলে ভালো হবে, মানে এগুলোর কোনো মানে নেই তো? তার মানে আমি বলে রাখি, টিভির অ্যাডে নিচে একটা লাইন লেখা থাকে, একদম ওইটা তো আর দেখি না, আর ওটা বলাও হয় না। বিস্তারিত জানার জন্য বিশেষজ্ঞের মতামত নিন, এই একটা লাইন লেখা থাকে। প্রয়োজন নেই, মানে বিশেষ করে মানে আজকে 2025 সালে দাঁড়িয়ে মানুষ যেরকম খাওয়া দাওয়া খাচ্ছে, ঠিক আছে, মানে এটার যেরকম একটা ভালো দিক আছে, জাঙ্ক ফুড একটা দিকও আছে, এটার আরেকটা দিকও আছে, যে মানে ওই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি, যেটা আজ থেকে 25 বছর 30 বছর আগে হতো, সেই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা কিন্তু এখন হয় না, অতটাও দেখা যায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার মানে নিউট্রিশনাল সাপ্লিমেন্ট নেওয়ার প্রয়োজন নেই, রুটিনলি নেওয়ার প্রয়োজন নেই। আগে দেখুন কি সমস্যা হচ্ছে, সেটাকে আইডেন্টিফাই করুন, কোথায় ঘাটতি আছে, কোন নিউট্রিশনের ঘাটতি আছে, সেটা কয়েকটা টেস্ট আর একটু ক্লিনিক্যাল সিমটম দেখলেই যে কোনো চিকিৎসক ধরে নিতে পারবে। তো সেই মতো আমার মনে হয় এগানো উচিত।
আর হাঁটুর হাড় ক্ষয়ের ক্ষেত্রে হাঁটা চলাটা কি ভালো? এইটা নিয়ে একটা গোটা এপিসোড হয়ে যেতে পারে যে হাঁটু যার ক্ষয় আছে মানে সে হাঁটবে না হাঁটবে হাঁটবে না। না, মানে এটা বিভিন্ন রকম মতামত শোনা যায়, আর আমরাও খুব বিভ্রান্ত যে কোনটা ঠিক। আমি একটু যদি সাধারণভাবে বলি, হুম যেই গাড়ির চাকাটা অতিরিক্ত ক্ষয়ে গেছে, হুম বারংবার পাংচার হয়েছে, সেটাকে রিপেয়ার করা হয়েছে, হুম পাংচারগুলোকে ফুটোগুলোকে ঠিক করা হয়েছে, তখন কিন্তু সেই বেশি দিন আর ওই গাড়ির চাকাটা চলে না। হুম তখন মনে হয় যে না, ওই চাকাটাকে এবার পাল্টাতেই হবে। ঠিক সেই রকম যখন অ্যাডভান্স স্টেজ, আপনার আর্থারাইটিসটা যখন অনেক বছর ধরে অনেকটা এগিয়ে গেছে, হুম তখন কিন্তু সেই স্টেজে আমি বলতে পারি না আপনি হাঁটুন। সেক্ষেত্রে আপনি আচ্ছা। যত হাঁটবেন তত আপনি ব্যথা ভোগ করবেন। আর্লি স্টেজ যখন শুরুর দিকে, হুম সেক্ষেত্রে আপনার হাঁটলে কি হবে, হাঁটলে আপনার হাঁটুর চারিধারে যে মাংসপেশিগুলো আছে সেগুলো আপনার স্ট্রং হবে। আমরা বলি এক্সারসাইজ করতে, তাহলে কেন বলছি এক্সারসাইজ করতে? হাঁটুর চারিধারের মাংসপেশিগুলো স্ট্রং হলে হুম শুধু ব্লাড সার্কুলেশনও বাড়বে, হুম হাঁটুর চারিধারে যে প্রোটেকশন দিচ্ছে মাংসপেশিগুলোকে, হুম সেই প্রোটেকশনটা দেওয়ার ফলে হাঁটুটা ক্ষয়িবে দেরিতে। তাই আর্লি স্টেজে হাঁটা হাঁটা ভালো। ভালো। আর যখন লেট স্টেজ অনেকটা এগিয়ে গেছে, আপনার হাঁটু ক্ষয় বহু বছর ধরে মানে হুম হাঁটু ভুগছেন ক্ষয়ের হুম। জন্য, সেক্ষেত্রে তখন কিন্তু আপনি হেঁটে আর লাভ হবে না। হুম এটা আমি যেটা বলছি পুরোটাই কিন্তু সায়েন্টিফিক, এর বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে, মানে আমার মন গড়া কিছু নয়। তাই যাদের আর্থারাইটিস অনেকটা বেড়ে গেছে তাদের কিন্তু আর ওই অ্যাডভান্স স্টেজে হেঁটে কোনো লাভ হবে না, উল্টে ব্যথা তার বাড়বে। হুম এ বিষয়ে কোনো সন্দেহ নেই, সেটা রোগী নিজেই বুঝতে পারবে হাঁটার পর। সে কোনো রকমভাবেই কিন্তু সুবিধাজনক কিছু হবে না তার জন্য। ঠিক এই কারণে হ্যালো ডক্টরের এই পডকাস্টগুলো আপনাদেরকে দেখতে বলি, এবং আমিও বসি। কত ভুল জানি আমরা, এই হাঁটুর সমস্যা মানে হাঁটবো কি হাঁটবো না এটা নিয়ে কিন্তু আরও নানান রকম তথ্য আমাদের মধ্যে এতদিন ছিল। কিছুটা আমরা কিন্তু ক্লিয়ার হয়ে গেলাম স্যারের কথায়। স্যার, আরেকটা খুব ইন্টারেস্টিং জায়গা, মানুষের এই নি রিপ্লেসমেন্ট, হাঁটু প্রতিস্থাপন, এটা মানেই আমরা বুঝি যে অন্য কারো একটা হাঁটু, সেটা পুরোটা আমার হাঁটুটা বের করে সেই হাঁটুটা এনে লাগিয়ে দিল, মানে নি রিপ্লেসমেন্ট মানে কি অন্য হাঁটু? আচ্ছা, এখানে হাঁটু প্রতিস্থাপন, প্রতিস্থাপন মানে হচ্ছে আমরা এখানে রিপ্লেস করছি, হুম ট্রান্সপ্লান্ট করছি না। আমরা শুনে থাকি আচ্ছা। কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট। হ্যাঁ ট্রান্সপ্লান্ট মানে আমি আরেকজনের শরীর থেকে নিয়ে আপনার শরীরে সেটা লাগাচ্ছি, এটা হলো ট্রান্সপ্লান্ট। বাহ। আমি এখানে রিপ্লেস করছি। রিপ্লেস মানে একটা মেশিনে তৈরি ওই ফিমার বোন আর টিবিয়া বোন, আচ্ছা। দুটো হাড়ের যে জয়েন্টের অংশটা, হুম। সেটা মেশিনে তৈরি জিনিস আপনার হাঁটুতে আমি লাগিয়ে দিচ্ছি, যার ফলে যেই জায়গাটা ক্ষয়ে গেছে হুম সেই ক্ষওয়া হাড়ের শেষ প্রান্ত দুটো, হুম। মানে দুটো এন্ড তো ঘষা খেয়েই আপনার ব্যথা, হুম, হুম। সেখান থেকেই তো এত সমস্যা। হুম সেই দুটো জায়গা আমি পাল্টে দিচ্ছি যাতে ভবিষ্যতে আপনি স্মুথলি হাঁটতে পারেন। ঠিক। এই লক্ষ্য নিয়ে আমি অপারেশনটা করছি আপনার। বাহ, খুব ভালো ক্লিয়ার হওয়া গেল ধারণাটা। এবার আমরা আর্থারাইটিস হলে হাঁটবো কি হাঁটবো না ক্লিয়ার হয়েছিলাম, কিন্তু এই যে নি রিপ্লেসমেন্টের পর কি কি রেস্ট্রিকশন বা ডুজ অ্যান্ড ডোন্টস আপনারা বলে থাকেন, যেটা করা উচিত বা এটা উচিত না, কিছু কিছু জিনিস মেনে চলা উচিত? নি রিপ্লেসমেন্ট মানে আমি ধরে নিচ্ছি প্রাইমারি নি রিপ্লেসমেন্ট। প্রাইমারি মানে যার একদম হাঁটুর যে হাড় সেটাকে অপারেশন করে কেটে বাদ দিয়ে মেশিনের যে হাঁটুর মেটেরিয়ালগুলো আছে সেটা বসাচ্ছি। আর একটা হতে পারে সেকেন্ডারি বা কমপ্লেক্স, মানে যার আগেও অপারেশন হয়েছে, ভবিষ্যতে তার কোনো কারণে আবার অপারেশন লাগছে, আমি সেই ব্যাপারটা বাদ রাখছি। প্রাইমারি নি রিপ্লেসমেন্ট মানে আপনার বাত হয়েছে, তারপরে আমি অপারেশন করলাম, অপারেশনের দ্বিতীয় থেকে তৃতীয় দিনের মধ্যে আপনার ব্যথা যতটা সহ্য হচ্ছে সেই মতো আপনি হাঁটতে পারেন। 24 ঘন্টা স্পাইনালের এফেক্ট থাকে, মানে পিঠে যেহেতু স্পাইনাল অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, তো আমরা বলি 24 ঘন্টা না হাঁটলেই ভালো। যদিও পেশেন্ট যদি উঠে বসতে পারে, পায়ের এক্সারসাইজ, অ্যাঙ্কেলের এক্সারসাইজ শুরু করতে পারে, সেক্ষেত্রে খুব ভালো। নাহলে দ্বিতীয় তৃতীয় দিনে কিন্তু একটা সাপোর্ট নিয়ে বা সাপোর্ট ছাড়া, অ্যাজ পার পেশেন্ট কনফিডেন্স, পেশেন্ট যেরকম মনে করছে যে হ্যাঁ আমি সাপোর্ট ছাড়া হাঁটতে পারবো, হাঁটা যায়। এরকম নয় কিন্তু প্রতিস্থাপন হলো বলে আপনি 7 দিনের জন্য, 14 দিনের জন্য, 1 মাসের জন্য কাজ থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে থাকতে হবে, এরকম কিন্তু না। আচ্ছা, পরবর্তী ইন ফিউচার জীবনে ভারী জিনিস তোলা, হাঁটা চলা, সিঁড়ি ওঠা নামা,
এগুলো কি ক্যাজুয়াল আগের মতো হয়, নাকি সে বুঝতে পারে যে না কিছু একটা আর্টিফিশিয়াল আছে বিষয়? এই প্রশ্নটা দুটো ভাগে ভাগ করছি। হুম হাঁটা চলা যাতে সে করতে পারে সেই কারণেই আমি তার অপারেশন করছি, হুম যাতে সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে সেই লক্ষ্য নিয়ে তার অপারেশন করা হচ্ছে। হুম ঠিক আছে, তো অপারেশনের পরে আপনার অফিস, আপনার স্বাভাবিক কাজ, বাসে চড়া বা যা কিছু দৈনন্দিন সংসারের কাজ আপনি করতে পারেন। ইভেন হাঁটু মুড়েও কিছু কাজ করা যেতে পারে। প্রশ্নের দ্বিতীয় অংশটা, যে মনে হয় কিছু একটা আমার হাঁটুতে আছে, আগের মতো নেই, এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা এখন করে থাকি ক্রুশিয়েট রিটেনিং TKR, মানে ক্রুশিয়েট রিটেনিং টোটাল নি রিপ্লেসমেন্ট। রিটেনিং মানে কি, রিটেন করছি আমি, কি রেখে দিচ্ছি? হাঁটুর একটা লিগামেন্ট আমরা রেখে দিই, যেটা আগে কেটে বাদ দিয়ে দিতাম। সেই লিগামেন্ট মানে PCL, পোস্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট, এই লিগামেন্টটা রেখে দিয়ে আমরা অপারেশন করি, যাতে ভবিষ্যতে হাঁটু নাড়াচাড়া করবার সময় রোগী মনে করে যে না হাঁটুটা আমারই আছে। আজ থেকে 5-10 বছর আগে, 15 বছর আগে কিন্তু ক্রুশিয়েট রিটেনিং অতটা চল ছিল না। ক্রুশিয়েট লিগামেন্ট মানে হাঁটুর দুটো লিগামেন্ট যেটা মূলত খেলোয়াড়দের ছিঁড়ে যায়, সেই লিগামেন্টটা আমরা বাদ দিয়ে দিতাম অপারেশনের সময়। এখন কিন্তু সেই লিগামেন্টটা রেখে করা হয় এই কারণেই, যাতে মনে হয় হাঁটুটা আমারই আছে, মানে বাইরে থেকে কিছু একটা বসানো হয়েছে এরকমটা যাতে না মনে হয়। তো এটা আমি এক জায়গায় পড়েছিলাম যে শোয়েব আক্তারেরও নাকি হাঁটুর এইরকম সমস্যায় এই অপারেশন হয়েছিল এবং তারপরে সে খেলেছেও, মানে এতটা ভালো। একদমই, শোয়েব আক্তারের UKR করা হয়েছে, মানে ইউনিকন্ডাইলার নি রিপ্লেসমেন্ট। আচ্ছা, হাঁটুর আধখানা অংশ পাল্টানো হয়েছে, তার কিন্তু হাঁটুর বাকি অংশটা ঠিক রয়েছে, মানে সে যেটা নিয়ে জন্মেছে সেই হাঁটুটাই রেখে দেওয়া হয়েছে, তো অর্ধেক পার্টটা রিপ্লেস করা হয়েছে। তো সেক্ষেত্রে সে খেলছে, সে কিন্তু একদমই মানে পারফেক্ট, সে দৌড়ে বলও করেছে, সেটার ভিডিও আমরা খুব ওটা প্রেস করেছিলাম। তো সেক্ষেত্রে আমার মনে হয় না, মানে আজকে 2025 এবং আরও আমরা যত এগোবো, মানে নি রিপ্লেসমেন্ট মানে ইট উইল বি আ ন্যাচারাল সার্জারি। বয়সজনিত কারণে একটা রোগ হচ্ছে, তার জন্য একটা আমি স্টেপ নিচ্ছি, এছাড়া আর কিছু হবে বলে মনে হয় না। আচ্ছা, আমরা কোমরের যে জায়গাটাতে মানে কথাবার্তা এগোচ্ছিলাম, সেটা ওই যে একটা স্লিপ ডিস্কের সমস্যা, একটা জিনিস আমার খুব মাথায় এলো। এখন আমাদের কিচেনে দাঁড়িয়ে যে পশ্চারে আমরা রান্না করি, মানে আমাদের মা কাকিমারা বা আরেকটু আগে যদি আমরা দেখি সিনেমাতে বা সাহিত্যে পড়ি, একটা কিছুর উপরে বসে এরকম উনুন জ্বালিয়ে এভাবে রান্নাটা হতো, কিন্তু সেটা টোটালি এখন আমাদের দাঁড়িয়ে, এবং সেটাও বেশ কয়েক ঘন্টা। কিচেনে মা কাকিমাদের অনেকটা সময় চলে যায় দাঁড়িয়ে। এই স্লিপ ডিস্কের কারণ কি একটা এটাও হতে পারে? দাঁড়ানোটা খারাপ নয়, কিন্তু একটানা দাঁড়ানোটা খারাপ। আর যেটা আপনি বললেন যে আগে রান্না করতো বসে, মানে চৌকির মধ্যে বসে বা টুলের মধ্যে বসে, ঘুরে কিন্তু আমরা সেই স্কোয়াটিং এক্সারসাইজের দিকেই যাচ্ছি। আমরা জিমে স্কোয়াটিং এক্সারসাইজ করাই না, বলি স্কোয়াট করবে, কোনো অপারেশন করার পর বলি উঠবোস করবে। উঠবোস করবে কেন? মানে আমার থাইয়ের সামনে এবং পিছনে যে মাংসপেশিগুলো আছে সেগুলো যাতে শক্ত হয়। কোমরের যে মাংসপেশিগুলো আছে মানে প্যারাস্পাইনাল মাসেল, মানে শিরদাঁড়ার দুধারে যে মাংসগুলো আছে লম্বা লম্বা রেল লাইনের মতো, সেগুলো যাতে শক্ত হয়। আগের মা মাসিমারা এরকম উঠতো বসতো বারংবার বলে ওটা আগে থেকেই অটোমেটিক প্যারাস্পাইনাল মাসেলগুলো মজবুত থাকতো, তাদের এত স্লিপ ডিস্ক হতো না, শোনাই যেত না এতটা। আর যখন হতো ততক্ষণ 80-90 বছর বয়স হয়ে গেছে। স্যার, কোমরে ব্যথায় এখন দেখা যায় বাসে, ট্রেনে, মেট্রোতে ওই বেল্ট, তো কোমরে ব্যথা মানে মাস্ট বেল্ট, মানে একটা সময় বেল্ট পরতেই হবে সবাইকে? না, এরকমটা নয় যে কোমরে ব্যথা মানেই বেল্ট। তবে এটা ঠিক, বেল্ট হচ্ছে একটা সেফগার্ড, আপনি একটা প্রোটেকশন দিচ্ছেন। রোগীর যদি এরকম অবস্থা থাকে যে তার 5 দিন তাকে আমি রেস্ট বললাম, কিন্তু তার 5 দিন রেস্ট নেওয়ার মতো ক্ষমতা নেই, 5 দিন সে অফিস অ্যাবসেন্ট করতে পারবে, সে বাধ্য হয়ে কাকুতি মিনতি করতে থাকে রোগী যে আমার একটা ওষুধ দিয়ে দিন বা কিছু একটা ব্যবস্থা করে দিন, তখন সেক্ষেত্রে তাকে একটা গার্ড দেওয়া হয়। সেই গার্ডটা শুধু তার শরীরের জন্য নয়, বাসে যাচ্ছে কারোর আরেকটা ব্যাগ এসে তার পিঠে যাতে গুঁতো না খায়, গুঁতো খেয়ে আবার যাতে ব্যথা না বাড়ে, বা যাতে অন্য কোনো এক্সটার্নাল ইনজুরি না হয়, সেটারও কিন্তু কাজ করে। তো সেক্ষেত্রে আমরা পেশেন্ট স্পেসিফিক বেল্ট দিয়ে থাকি। তবে বেল্ট পরলাম মানে এটা সারা জীবন কন্টিনিউ করতে হবে এমনটা নয়। পেশেন্টের সিমটম যদি কম থাকে, পেশেন্ট ভালো থাকে, তখন আস্তে আস্তে কিন্তু বেল্ট সরানো যেতে পারে।
এবং আমার মনে হয় এটা সবাই তাই করে থাকে। স্যার কোন জায়গাটা গিয়ে অপারেশনের দিকে আপনারা এগোন, মানে স্পন্ডোলাইটিস হোক বা এই স্লিপ ডিস্ক, এখানে অপারেশনের প্রয়োজনীয়তাটা কখন মনে হয়? কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, মানে সারা পৃথিবী সেই ক্রাইটেরিয়া মেনে চলে এবং আমার মনে হয় সব অর্থোপেডিক এবং নিউরোসার্জেনও সেই ক্রাইটেরিয়া মেনে চলে যে এমআরআইতে আমার এই ফাইন্ডিং আছে, এই ফাইন্ডিং বলে দিচ্ছে যে স্পাইনাল কর্ডটা অনেকটা চাপ খাচ্ছে বা তার নিউরোলজিক্যাল সিমটম হচ্ছে, হুম সে তার পেচ্ছাপ ধরে রাখতে পারছে না, হুম কখন মলত্যাগ করবে সেইটা সে বুঝতে পারছে না, হুম নিজে থেকে হয়ে যাচ্ছে, ঠিক। বা এমন যন্ত্রণা যে তার ওটা স্বাভাবিক জীবনযাপনে বাধা ফেলছে, মানে ডেলি অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং হ্যাম্পার হচ্ছে, এইগুলো যদি আমরা দেখছি তো সেক্ষেত্রে তখন আমরা কিন্তু অপারেশনের জন্য সাজেস্ট করছি। আর আর্লি স্টেজে এক্সারসাইজেই আমাদের ঠিক হয়ে যাবে? অবশ্যই একদম। হুম তাই যদি হতো তাহলে আমরা সব কোমরে ব্যথার পেশেন্টকেই কিন্তু মানে অপারেশন টেবিলে তুলতাম, আমরা তা করি না। হার্ডলি 10 জন কোমরে ব্যথার রোগীর হয়তো একজনের অপারেশন লাগে, হুম বাকি 9 জন কিন্তু মেডিসিনেই সারছে। হুম মেডিসিন এবং অ্যালাইড ফিজিক্যাল থেরাপি যা কিছু আছে হুম। সেগুলো নিয়ে কিন্তু পুরো চিকিৎসাটা হয়। যখন দেখছি ওগুলোতে কাজ হবে না বা রোগী পেয়েছে সেগুলো রোগী সারছে না, রোগীর তার সিমটমগুলো থাকছে, ঠিক তখন উই প্ল্যান ফর অপারেশন। ঠিক। আর্থারাইটিস একবার হলে নাকি আর জীবনে সারে না, ওটা একদম আমৃত্যু আমাদের সঙ্গে থেকে যাবে। এটা কি একজন চিকিৎসক হিসেবে বলবেন যে হ্যাঁ এটা ঠিক, নাকি কোনো কোনো পেশেন্ট সত্যি আর্থারাইটিস হয়েও আবার ভালো হয়ে যায়? এই সেন্টেন্সটা মানে অর্ধ সত্য, মানে আর্থারাইটিসটা যদি বয়সজনিত কারণে হয়, হুম যদি প্রথম দিকে থাকে তাহলে আমরা কিছুটা রিভার্স করতে পারি, একদম আর্লি স্টেজ, ঠিক আছে। গ্রেড 1 অস্টিও আর্থারাইটিস, অস্টিও আর্থারাইটিস আমরা সাধারণত 4টে ভাগে ভাগ করে থাকি। যদি প্রথম বা দ্বিতীয় থাকে সেক্ষেত্রে আমরা কিছুটা রিভার্স করা যায়, তবে এটা ঠিক যে তৃতীয় বা চতুর্থ যখন ধাপ হচ্ছে তখন কিন্তু মানে এটা বলা ভুল হবে যে আপনি পুরো আগের পর্যায়ে চলে যাবেন, এটা ঠিক নয়। কারণ হ্যাঁ এটা ঠিক যে তার যেটা ক্ষয়ে গেছে সেই ক্ষয়টা নিয়েই বাকি জীবন কাটাতে হবে, তাই প্রতিরোধটা খুব গুরুত্বপূর্ণ। প্রিভেন্ট, ওটা যাতে না হয় তার আগেই তুমি অ্যাকশান নাও, তার আগেই তুমি স্টেপ নাও। আর স্পন্ডালাইটিসের বিষয়ে কি বলবেন, যে সেটাও কি একই রকম ভাবে, সেটাও এক্সারসাইজ আর্লি স্টেজে? সেটাও আমি বলবো যে একদম শুরুর দিকে না, এখন সবাই তো জিমে যায়, হুম ম্যাক্সিমাম পেশেন্ট যেটুকু পাই মানে জিম করতে করতে আঘাত পেল, বা যেই জিমটা যেই এক্সারসাইজটা তার 7 দিন জিমে যাচ্ছে, গিয়ে সে মানে 20 কিলোস নিয়ে তুলছে, তো সেইটা তার প্রয়োজন নেই। সেগুলো এই কিছু কিছু ছোট ছোট স্টেপ যদি আমরা একটু মেনে চলি, একটু নিজের ওটা যদি একটু ফাইন টিউনিং করি, তাহলে কিন্তু আমাদের এই স্পন্ডালাইটিস, স্লিপ ডিস্ক, এই রোগগুলো কিন্তু এত তাড়াতাড়ি আসবে না। হুম একটু নিয়মিত ব্যায়াম, খাওয়া দাওয়াটা ঠিক করে, আর এখন শীতকাল, শীতকালের জন্য আলাদা করে আমি বলবো এটা নিয়ে। শীতকালের এই যে ব্যথা শীতকালেই বাড়ে, এটার সায়েন্টিফিক কারণ কি? মানে আমরা এই ফিলটা কি শীতকালে বেশি পাই ব্যথার, নাকি সত্যি এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা? আবার ঠিক এরকমভাবে কেউ কেউ বলেন যাদের আর্থারাইটিস আছে অমাবস্যা পূর্ণিমায়ও নাকি তাদের ব্যথা বেড়ে যায়, তো এইগুলো কি কোনো রিলেটেড? আচ্ছা আমি আগে শীতকালটা হ্যাঁ। বলে নিই। এটার বৈজ্ঞানিক ভিত্তি আছে যে হ্যাঁ শীতকালেই ব্যথা বাড়ে। শীতকালে ব্যথা বাড়ে কারণ ঠান্ডা মানে আপনার শরীরে যে রক্ত সঞ্চালন হচ্ছে, আমরা কেটে গেলে বরফ লাগাই, কেন লাগাই? ওখানে যে আর্টারিটা আছে সেটা যাতে ন্যারো হয়, মানে সরু হয়ে যায়, সরু হয়ে গিয়ে ব্লিডিংটা কম হবে। ঠিক একই রকম বৈজ্ঞানিক ভিত্তি এর পিছনে আছে যে শীতকালে ব্যথা কেন হয়। প্রতিটা জয়েন্টে ব্লাড সাপ্লাই কমে, ব্লাড সাপ্লাই কমার ফলে আপনার জয়েন্টে ব্যথা বাড়ছে, এটা একটা কারণ। দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে ওই জয়েন্টের চারিধারে যে মাংসপেশিগুলো আছে সেগুলো অতিরিক্ত ক্র্যাম্প ধরে, মানে টান ধরে। মাসেলগুলো কেন ক্র্যাম্প হচ্ছে? মাসেলগুলোরও ব্লাড সাপ্লাই কম যাচ্ছে, রক্ত সঞ্চালন কম হওয়ার ফলে ওগুলো তাড়াতাড়ি সংকুচিত হয়ে যাচ্ছে। এগুলো একাধিক কারণে দেখা যাচ্ছে যে তার কিন্তু ব্যথা বাড়ে এবং উপসর্গগুলো অনেকটা বৃদ্ধি পায়। প্রশ্নের দ্বিতীয় অংশ যে অমাবস্যা পূর্ণিমায় কি ব্যথা বাড়ে? অমাবস্যা পূর্ণিমায় ব্যথা বাড়া নিয়ে প্রচুর পেশেন্ট আসে,
এবং পেশেন্টকে কনভিন্স করা মুশকিল যে এইটার সঙ্গে অমাবস্যা পূর্ণিমার কোনো কোনো relation নেই। সায়েন্টিফিক রিলেশন নেই। কিছু কিছু গবেষণায় বলছে যে চাঁদের যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, আচ্ছা, চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স যেরকম সমুদ্রের জলকে হ্যাঁ, বেশি পুল করে, হ্যাঁ, ঠিক সেই রকম আমাদের জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে, সাইনোভিয়াল ফ্লুইড মানে প্রতিটা জয়েন্টে ভগবান আমাদের একটা রস দিয়েছে, একটা ফ্লুইড দিয়েছে, মোবিলের মতন একটা তরল জিনিস দিয়েছে। হুম, তো এইটা কিছু গবেষণায় দেখা গেছে যে সাইনোভিয়াল ফ্লুইডগুলো এফেক্ট হতে পারে এই চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্সে। যদিও আমি বারে বারে বলছি এটা একদম প্রাথমিক পর্যায়ে এরকম দেখা গেছে, ঠিক আছে, একদম প্রপার সায়েন্টিফিক এভিডেন্স কিন্তু নেই। তাই আমি একদম অন ক্যামেরা এটা বলছি না, স্বীকার করতে পারছি না যে হ্যাঁ অমাবস্যা পূর্ণিমা এটা হয়। প্রিলিমিনারি দেখা গেছে যে গ্র্যাভিটেশনাল ফোর্সে এটা হয়। হুম, পেশেন্ট স্বীকার করে, একদম পেশেন্ট বলে যে এই দিনই হচ্ছে। হুম। হ্যাঁ, তো এটা প্রিলিমিনারি স্টেজে দেখা গেছে যে চাঁদের গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ওয়ান অফ দ্য রিজন, ওটা একটা অন্যতম কারণ। স্যার, আর্থরাইটিস, স্লিপ ডিস্ক বা ভিটামিন ডি, ক্যালসিয়াম এগুলো নিয়ে আমরা মোটামুটি একটু বুঝলাম, কিন্তু ইউরিক অ্যাসিডও নাকি ব্যথার একটা মেন কারণ। তো সেটা কি শুধু গোড়ালি নাকি হাঁটু কোমরেও হতে পারে? ইউরিক অ্যাসিড মানে লোকে যেটা গেটে বাত বলে, হুম। গাউট। হুম। তো গেটে বাত মূলত এফেক্ট করে গোড়ালি এবং তার সামনে যে পায়ের জয়েন্ট আছে সেইটা। তাছাড়াও কিন্তু আপনার হাঁটুতে বা সর্বাঙ্গীন পুরো শরীরে কিন্তু মাসেল পেন হতে পারে। ইউরিক অ্যাসিড? একদম, এই আচ্ছা। ইউরিক অ্যাসিড কিন্তু বাতের আরেকটা কারণ। আচ্ছা, আমি শুরুতেই যেটা বললাম বয়সজনিত বাত, রিউমাটয়েড আর্থারাইটিস মানে রিউমাটয়েড বাত, এইটাও আরেকটা বাত। গাউটি আর্থারাইটিস বা গেটে বাত, হুম, যার শরীরে হুম, রক্তের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে আছে, হুম, একটা সার্টেন লেভেল আছে, 6.8, 7, বিভিন্ন ল্যাবের বিভিন্ন হুম। রিপোর্ট থাকে। তো সেইটা যার অতিরিক্ত বেড়ে থাকে, ইউরিক অ্যাসিডগুলো তখন গিয়ে কিন্তু জয়েন্টের মধ্যে জমা হয়। জমা আচ্ছা। হওয়ার ফলে বিশেষ করে সকালবেলা করেই ফোলা, ব্যথা, হ্যাঁ, নাড়াতে পারছে না, এগুলো কিন্তু ইউরিক অ্যাসিডের সিমটম হতে পারে। এবং এটা কিন্তু খুবই কমন, মানে দেখা যায় না বা আনকমন এমনটা নয়। তো এইটা নিয়েও একটু সজাগ থাকা ভালো। স্যার, এবার বাড়িতে ব্যথা, পেন কিলার বা আপনাদের মতো এক্সপার্টদের মেডিসিন চলছে, তার আন্ডার ট্রিটমেন্ট আছে, ঠিক আছে, কিন্তু বিষয় যেটা হচ্ছে হঠাৎ করে যদি কেউ চোট আঘাত পায়, এই গরম শেক, ঠান্ডা শেক, বরফ লাগাবে না মলম লাগাবে, এটার মধ্যে একটা অনেক বিষয় আছে যে কি করব বুঝে উঠতে পারি না আমরা। তো হঠাৎ করে কোনো ব্যথা পেলে কি করা উচিত? হঠাৎ করে চোট লেগেছে মানে হুম। অ্যাকিউট ট্রমা, সারা জীবন ঠান্ডা দেবেন, সারা আচ্ছা। জীবন এটা মনে রেখে দিন। ঠান্ডা, কোল্ড কম্প্রেশন, গরম কখনোই দেবেন না। আপনার আজকে লেগেছে বা দুদিন আগে লেগেছে, হুম, মানে অ্যাকিউট কন্ডিশনে আছে, রিসেন্টলি সেই আঘাতটা আপনার লেগেছে, আপনি গরম কখনোই দেবেন না, ঠান্ডা দেবেন। তাতে শুধু আরাম পাবেন এমনটা নয়, একটু আগে ডিসকাশনে আমি যেটা বললাম যে ব্লাড সাপ্লাইটা কম করলে আপনার ওখানে যে হেমাটোমা মানে চামড়ার নিচে যে রক্ত জমাট বাঁধছে, সেই রক্ত জমাটটাও কমবে। এবং রক্ত জমাট বাঁধা যদি কম থাকে আপনার, ওটা আখেরে আপনার কিন্তু ব্যথাটাও কমাবে। তাই সর্বসময় ঠান্ডা শেক। আর গরম কখন ইউজ করা যেতে পারে? গরম আমরা ইউজ করি কেন, মানে গরম ভ্যাসোডাইলেটেশন করে। ভ্যাসোডাইলেটেশন কথার মানে কি, মাংসপেশির রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয়। সাধারণত কোমরে ব্যথায় হ্যাঁ। যেখানে আমি দেখছি মাংসপেশির রক্ত সঞ্চালন আমার বাড়ালে ভালো হবে, মাসেলটা যেটা স্টিফ হয়ে আছে, অনমনীয় হয়ে আছে, আমি হুম। সেটাকে নরম করতে চাচ্ছি। নরম আচ্ছা। করার জন্য আমি রক্ত চলাচল বাড়াতে চাচ্ছি, সেখানে আমি গরম সেক দিচ্ছি। আচ্ছা, সাধারণত কোমরেই কিন্তু আমরা দিই। হ্যাঁ ঠিক, ব্যথা হলে। এই কোমরে ব্যথায় আরেকটা জিনিস মাথায় হলো, আবার সেই টিভির অ্যাডে যেতে হচ্ছে, কত স্প্রে, কত বাম দেখায় যে 2 দিন লাগালেই সব সেরে যায়। আপনাদের ট্রিটমেন্ট করতে এত মাস সময় লেগে যায়, অ্যাডে তো দেখা যাচ্ছে একটা স্প্রে দিল, বাচ্চাকে নিয়ে আবার খেলাধুলা করতে লেগে গেল। তো এই স্প্রে বা মলম বা বাম, যাকে একদম যদি সোজা বাংলায় বলি মানুষ যেটা রিলেট করতে পারবে, এই পেন রিলিফ বাম, এটা তো ব্যথা সত্যি কমে যায়, তাহলে আপনারা খারাপ কেন বলেন? না, সব পেন রিলিফ বাম খারাপ নয়। আমরা যে ওষুধ প্রেসক্রাইব করি তার মধ্যে ডাইক্লোফেনাক একটা ব্যথা উপশম করার একটা ওষুধ, সেই ডাইক্লোফেনাক কিছু কিছু মলমে কিন্তু থাকে। এই মলমটা চামড়ার মধ্যে আমি লাগাচ্ছি, ওই ডাইক্লোফেনাক যে কম্পোনেন্ট সেটা চামড়া দিয়ে ভেতরে যাচ্ছে
আমার ওই লোকাল এরিয়াটার ব্যথাটা কমছে। এক্ষেত্রে কিন্তু এটা সায়েন্টিফিক্যালি প্রুফ যে টপিক্যাল মানে চামড়ার ওপরে আমি যে মলম লাগাচ্ছি সেটা কিছুটা ব্যথা কমায়। তবে এটা একেবারেই হবে না যে আপনার হাঁটুর মানে হাড়ের ভেতরে অস্থিমজ্জার ভেতরে একটা সমস্যা আছে, আপনি বাইরে দিয়ে একটা মলম লাগালেন, সেক্ষেত্রে কিন্তু আপনার সাময়িক ব্যথাটা কম করছে, রোগটা কিন্তু কিছু নির্মূল হবে না। আর বিশেষ করে যেগুলো ডাইক্লোফেনাক যুক্ত বাম সেটা দিতে পারেন, কিন্তু বাকি বাম নিয়ে আমি একেবারেই ওটা মানে সাপোর্ট করছি না, একদমই আমার মনে হয়। স্যার, ফিজিওথেরাপি নিয়ে যদি একটু আমাদের ধারণাটা একটু স্পষ্ট করে দিতে পারেন যে কখন দরকার পড়ে ফিজিওথেরাপি, কতটা কাজে লাগে, এটা কি হাড়ের জন্য না মাসেলের জন্য? অনেকে স্ট্রোকের পর দেখা যায় যে বডির একটা সাইড হয়তো কাজ করছে না, প্যারালাইজড হয়ে গেছেন, তখন ফিজিওথেরাপি, মানে এই ফিজিওথেরাপি বিষয়টা ঠিক কী? একদমই না, ফিজিওথেরাপির রোল রয়েছে, অনেকটাই রোল রয়েছে, আমরা এক এক সময় নেগলেক্ট করি। আগে স্ট্রোকটা বলে নিই। স্ট্রোকটা হলো মাথায় সমস্যা। মাথায় স্ট্রোক হলো মানে একটা গাড়ির ইঞ্জিনের সমস্যা, সেক্ষেত্রে গাড়ির চাকাটা ঠিক আছে, মানে মানুষের হাত পাগুলো কিন্তু সচল আছে, তার কিন্তু হাত পায়ে কিছু হয়নি, কিন্তু সে হাত পাটা নাড়াতে পারছে না, কারণ আমার মস্তিষ্ক থেকে স্নায়ুর দ্বারা ইনফরমেশনটা যাচ্ছে না। তো কাজেই আমরা হাত পাটাকে বলি নাড়িয়ে দিতে কাউকে, যাতে ওইগুলো পড়ে থেকে থেকে অচল না হয়। আচ্ছা। এবং স্ট্রোকের কিন্তু লং টার্ম ট্রিটমেন্ট ইজ ফিজিওথেরাপি। লং টার্ম ট্রিটমেন্ট মানে স্ট্রোক হলো আমি ইমিডিয়েটলি একটা ইমার্জেন্সি ট্রিটমেন্ট দিলাম, তারপরে আবার যাতে স্ট্রোক না হয় তার জন্য 2-1টা ওষুধ দিলাম, কিন্তু তার ওই যে হাত পাটা বিকল হয়ে রয়েছে সেটা যাতে আরও বিকল না হয়, সচলের দিকে যায়, আমরা কিন্তু ফিজিক্যালি নাড়াতে বলি, মুভমেন্ট করতে বলি, মানে কাউকে নাড়িয়ে দিতে হবে। সেটা স্পেসিফিক অ্যাঙ্গেলে কতটা নাড়াবে, কতটুকুনি ভাঁজ করবে, এইটা নিয়ে একটা পড়াশোনা হয় ফিজিক্যাল মেডিসিন। তো এটার একটা বিরাট রোল আছে, এবং আমাদের অপারেশন করবার পরেও ভালো রেজাল্ট পেতে গেলে, এই যে হাঁটু প্রতিস্থাপন নিয়ে এত কিছু বললাম, অনেকেই বলবে যে আমার অমুকজন হাঁটু প্রতিস্থাপন করেছে কিন্তু আমি দেখছি সে আগের মতো হাঁটতে পারছে না, এরকম অনেকেই আছে। হাঁটু প্রতিস্থাপন সার্জন করে দিল, অপারেশন হয়ে গেল, সেলাই শুকিয়ে গেল, তারপর একটা মেজর রোল আছে ফিজিওথেরাপি। তার হাঁটু কতটা ভাঁজ হবে আজ থেকে 2 বছর বাদে, সেটা ঠিক হয়ে যাবে আগামী 3 মাসের ফিজিওথেরাপিতে। তার ফিজিওথেরাপি যদি ঠিকভাবে হয়, কতটা নি বেন্ড করবে, কতটা প্রেসার দেবে, এইগুলো যদি তার ঠিক মতো একদম মনিটর করে করানো হয়, ওয়েল ট্রেন্ড পার্সোনাল যদি করায়, মানে এটা নিয়ে জানে কোনো ফিজিওথেরাপিস্ট যদি করিয়ে দেয়, তার লং টার্ম রেজাল্ট কিন্তু অনেক ভালো। এর জন্য আমরা অপারেশনের পর ফিজিওথেরাপিতে খুব জোর দিই। এবং এই যে স্লিপ ডিস্ক নিয়ে কথা বললাম, স্পন্ডালাইটিস নিয়ে কথা বললাম, এইগুলোতেও কিন্তু আমরা মেডিসিন, বেল্ট এগুলো দেওয়ার সাথে সাথে ফিজিওথেরাপি দিই। ফিজিওথেরাপি মাংসপেশিগুলোকে মানে শুধু শক্ত করবে এমন না, তাকে ব্যালেন্স, হাউ টু মেনটেন ব্যালেন্স, আমি যখন চলবো, আমি যখন কিছু তুলবো সামনে ঝুঁকে, কীরকমভাবে ঝুঁকতে হবে, কতটা নিচু হব, এইগুলো কিন্তু ফিজিওথেরাপিস্টের কাজ। তো এদের একটা বিরাট রোল আছে। মানে সব মিলিয়ে কিন্তু শুধুমাত্র ওই স্ট্রোকের ক্ষেত্রে আবার পরবর্তী যে ট্রিটমেন্ট আপনি বলেন সেটা না, আপনাদের বিভিন্ন যে হাঁটু, কোমর, এর অপারেশনের পরেও ফিজিওথেরাপির এত বড় রোল। একেবারে। এবং অপারেশন করবার পর ফিজিওথেরাপি দুটো মিলে যদি সবটা যদি সাকসেসফুলি হয়, তবেই কিন্তু সেই রোগী অ্যাকচুয়াল যেই আমরা রেজাল্টটা চাচ্ছি সেইটা পাবে। নাহলে কিন্তু শুধু প্রতিস্থাপন নয়, একটা পায়ের হাড় ভেঙে গেল, পায়ের হাড়ে আমি একটা ইমপ্ল্যান্ট বসালাম, একটা রড বসালাম, একটা প্লেট বসালাম, তারপরে সেই রোগী বাড়ি গিয়ে ফিজিওথেরাপি করলো না, 6 মাস বাদে কিন্তু তার পা আর ভাঁজ হবে না। সেই ভাঁজ করার জন্য আবার আরেকটা অপারেশন লাগবে। সেক্ষেত্রে অপারেশনের পরে ফিজিওথেরাপির একটা বিরাট রোল রয়েছে। আচ্ছা, অর্থোপেডিক ডিপার্টমেন্টে সব থেকে ক্রিটিক্যাল কেস বা ক্রিটিক্যাল সার্জারি বা ক্রিটিক্যাল কন্ডিশন ঠিক রোগীর কোন সময়টায় মনে হয় বা হয়? চিকিৎসকের জন্য তো যখন আমরা একদম ইমপ্ল্যান্ট বসাচ্ছি, আমরা ইনসিশন দিয়েছি, কেটেছি, ভাঙা টুকরোগুলোকে জায়গা মতো বসিয়েছি, এবার ফাইনাল ইমপ্ল্যান্ট বসাবো, আমার মনে হয় এটা চিকিৎসকের জন্য ক্রিটিক্যাল স্টেপ। আর রোগীর জন্য ক্রিটিক্যাল স্টেপ হচ্ছে অপারেশনের পরে। একদম অপারেশনের
পর দিন থেকে আগামী 1 মাস রোগীকে বুঝিয়ে দেওয়া হয় আপনি এতটা হাঁটবেন, বা কিছু ক্ষেত্রে বলা হয় আপনি 1.5 মাস হাঁটবেন না, আপনি 2 মাস হাঁটবেন না, আপনার বোনটা অস্টিওপোরোটিক আছে, আপনার হাড়ে খুব ক্ষয় আছে, 2 মাস হাঁটা বারণ। তো এই ইনিশিয়াল যে অ্যাডভাইস, সেটা যদি রোগী একটু ঠিকভাবে ফলো করে এবং প্রপার মনিটরিংয়ে, আমার মনে হয় মানে যে কোনো অপারেশনই রোগীর জন্য সেটা ভালো হবে। একটা খুব মজার প্রশ্ন করতে ইচ্ছে করছে, যারা অর্থোপেডিক ডক্টর হন, যারা বা সার্জন হোক বা অর্থোপেডিক হোক, তাদেরও কি হাঁটু কোমরের সমস্যা হয়? অবশ্যই, মানে কিছু কিছু অপারেশন আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা লেগে যেতে একদম। পারে, তো সেক্ষেত্রে মানে আমাদেরও কোমরে ব্যথা হয়, কোমরে সমস্যা হয়, তো আমরা চেষ্টা করি যে আগেই ওটাকে প্রিভেন্ট করে দেওয়ার। হ্যাঁ, কারণ সবাই আমরা মানুষ, সবার সমস্যা হবে, সব মানে ডাক্তারেরও হাঁটু পাল্টাই হবে, তো সেটা যতটা ডিলে করা যায়। ঠিক। আচ্ছা, বিছানা নিয়েও একটা মিথ আছে আমাদের মধ্যে, শক্ত বিছানায় শুস না, নরম বিছানায় শুস না, এই কোম্পানির গদিতে শুস না, ওর পিলোতে শুস না, এসব একটা ব্যাপার আছে। তো এগুলো কি আপনারা সাজেস্ট করেন নাকি আমরাই তৈরি করে ফেলেছি? না, বিছানার আগে আমি বালিশ নিয়ে বলি। হ্যাঁ অনেকেই ঘাড়ে ব্যথা হলে বালিশটা বন্ধ করে দেয়। হ্যাঁ, বালিশটা বন্ধ করে দিলে কিন্তু আপনি যখন শোবেন দেখবেন আপনার কাঁধ আর মাথার মধ্যে একটা গ্যাপ আছে 3 থেকে 4 ইঞ্চি, আপনার কাঁধটা যেখানে সাপোর্ট হয়ে আছে, আর যদি মাথাটাকে সোজা রাখেন দেখবেন একটা গ্যাপ হয়ে আছে। যদি বালিশ না নেন দেখবেন মাথাটা নিচের দিকে পড়ে আছে, সেটা কিন্তু আপনার আখেরে আরও ব্যথা বাড়িয়ে দেবে। তাই ওই কাঁধে ব্যথা হলে বালিশ নেওয়া বন্ধ, এরকম করবার কিছু প্রয়োজন নেই। 2-3 ইঞ্চি চওড়া, ঠিক মাথাটাকে কাঁধের সোজাসুজি রাখবার জন্য যতটা চওড়া বালিশ প্রয়োজন আপনারা নেবেন। এবং এরকম কিছু নেই যে ওটা সার্ভাইকাল পিলোই হতে হবে, এই কোম্পানির এই পিলো হতে হবে, এরকম নয়। ঠিক আছে, আর হচ্ছে আসি এবার গদিতে। বেশি শক্তও হবে না, বেশি নরমও হবে না। আইডিয়ালি এটা ধরা হয় যে দিস শুড বি দ্য ফোম অর কুশন ফর নাইট স্লিপিং। শোবার পরে আপনার শরীরের অংশটা ঢুকে যাচ্ছে, মানে এতটাই সফট, সেক্ষেত্রে কিন্তু আপনি পরের দিন বুঝতে পারবেন যে ওইটার কতটা ব্যথা, কতটা সমস্যা। লং টার্মে, আজ থেকে 5 বছর বাদে বুঝতে পারবেন যে এইটায় বিছানায় শুয়ে কী সমস্যা। যদি অতিরিক্ত হার্ড হয় সেটাও কিন্তু খারাপ না, অতিরিক্ত সফটটা বেশি খারাপ। কারণ সেক্ষেত্রে আপনার বডিটা একটা কিছুর ওপরে যেহেতু প্রেস করছে, প্রেশারে রয়েছে, ব্লাড সার্কুলেশনটা নর্মাল হয় না, আর আপনার স্পাইন শিরদাঁড়াটা একটা অ্যাবনর্মাল পশ্চারে থাকে সারা রাত। ওর থেকে যদি আপনি মাটিতেও শোন, মাটিতেও কিন্তু অত আপনার ব্যথা হবে না, কারণ স্পাইনটা সোজাভাবেই থাকবে, আপনি চাইলেও বাঁকাতে পারবেন না নিচে হার্ড সারফেস থাকলে। তো অতিরিক্ত হার্ডের থেকে অতিরিক্ত নরম বেশি খারাপ, এটা একটু খেয়াল রাখবেন। স্যার, পেন কিলার, অনেকে আছেন যে ব্যথা সহ্য করতে না পেরে পেন কিলার খান, এটা সেটা রিপিটেডলি খান, এটা কি খারাপ? পেন কিলার মানে আমি ব্যথাটাকে কমাচ্ছি, মানে আমার খালি ব্যথার উপশম হবে। কি কারণে রোগ, কোথা থেকে রোগ হচ্ছে, কেনই বা হচ্ছে, বা কতটা রোগ বেড়েছে, এই নিয়ে আমার কিন্তু কোনো ধারণা নেই, বা আমি চিকিৎসকের থেকে কোনো ধারণা নিচ্ছি না। সেক্ষেত্রে যদি কোনো খারাপ জনিত কিছু রোগ থাকে, সেটা কিন্তু আরও বাড়বে। যদি না চিকিৎসক আপনাকে পেন কিলার দিয়ে থাকে, নিজে থেকে পেন কিলার খাবেন না, এইটা কিন্তু আপনারই ক্ষতি করবে। হয়তো 2-4 দিন ভালো থাকবেন, 5 দিন ভালো থাকবেন, তারপরে যখন চিকিৎসকের কাছে গেলেন দেখলেন আপনার একটা জিনিস বেরিয়ে চলে এলো, এমন একটা রোগ যেটা এখন একটা অ্যাডভান্স স্টেজে চলে গেছে, প্রয়োজন নেই। স্যার, এখন তো যা কর্মসংস্থানের অবস্থা চারিদিকে, আপনিও তো নিশ্চয়ই জানেন যে প্রচুর বাইকে এখন আমাদের যাতায়াত করতে হচ্ছে, এবং সেটাও একটা এমপ্লয়মেন্ট হয়ে গেছে। তো এই যারা 10 ঘন্টা 8 ঘন্টা 12 ঘন্টা কন্টিনিউ ড্রাইভিং করছে, যারা বাইক চালাচ্ছে, তাদের তো একটা সময় মানে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস হোক বা এই স্লিপ ডিস্ক, যে কোনো ধরনের না মানে রোগী বলুন, কোমরের, সবই তো তাহলে হয়ে যাবে। প্রচুর পেশেন্ট যারা একভাবে বাইক চালায়, প্রচুর পেশেন্ট, মানে সারাদিনে যত পেশেন্ট আমাদের কাছে আসে তার একটা মেজর পার্সেন্টেজ কিন্তু এই যারা বাইক চালক, নানানভাবে সে কাজে যাক, সেলসের ওয়ার্ক করুক, সুইগি জোম্যাটোর কাজ করুক, একদম, সে যেটা করুক, এটা কিন্তু আগে ছিল না। এই প্রলংড বাইকিং, 8-10 ঘন্টা ধরে বাইক চালানো চলটা, এটা একদম রিসেন্ট। একদম। তার সাথে যেটা আমরা করি, বাইক চালালাম, কাজ করলাম, ঘরে গিয়ে একটা মোবাইল নিয়ে বসে পড়লাম, মানে আমি শিরদাঁড়াটার ওপরে মানে কতটা অবিচার করছি। 8 ঘন্টা শিরদাঁড়াকে খাটালাম,
আমার আয় উপার্জনের জন্য, তারপরে আবার বাড়ি গিয়ে একটা মোবাইল নিয়ে বসে পড়ছি। আমি শিরদাঁড়ার জন্য না কোনো ধরনের এক্সারসাইজ করছি, না কোনো রকম কিছু গরম শেক দিচ্ছি, মানে আমি কোনো কেয়ার নিচ্ছি না, যার দ্বারাই কিন্তু আমি চলছি। শুধু তাকে খাটিয়ে যাচ্ছি। শুধু একদমই তাকে খাটিয়ে যাচ্ছি। তো এই বিষয়টা আমার মনে হয় যে কিছুই না, 10-15 মিনিট কাজে বেরোনোর আগে একটু এক্সারসাইজ করা যেতেই পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার শিরদাঁড়া বেশি বছর চলবে। আর শিরদাঁড়া কিন্তু আর প্রতিস্থাপন এখনও সেরকম কিন্তু কিছু নেই। হাঁটু প্রতিস্থাপন নিয়ে এত কিছু বলছি, তাই এই শিরদাঁড়া নিয়ে যদি 90 বছর বাঁচেন, এই শিরদাঁড়াকে 90 বছর নিয়ে যেতে হবে। আচ্ছা, এই অর্থোপেডিক ডিপার্টমেন্টটা সবটাই কি বয়স্কদের জন্য, নাকি বাচ্চাদেরও কিছু সমস্যা দেখা দেয়? একদমই বাচ্চাদের কনজেনিটাল ডিফর্মিটি, মানে সে জন্ম হয়েছে কিছু ত্রুটি নিয়ে, জন্ম ত্রুটি, পায়ের পাতায় সিটিভি নিয়ে জন্মেছে, উরুর হাড়ে জন্মগত কিছু ত্রুটি রয়েছে, সেগুলো আমরা ঠিক করি। ইনফেকশন, সেটা কি মানে পুরোপুরি ভালো হয়? একদম পুরো স্বাভাবিক হয়ে যায় একদম বাচ্চাটা? পুরো স্বাভাবিক হয়, একদমই। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি ভালো হয়, কারণ বাচ্চাদের গ্রোথ পোটেনশিয়াল অনেক বেশি থাকে। সেক্ষেত্রে একটা বাচ্চার আঘাত লাগলো, হাড়টা ভেঙে গেল, আমরা অপারেশন করলাম, সেক্ষেত্রে কিন্তু তাদের রিকভারি তাড়াতাড়ি হয়। স্যার, যেহেতু একটা আরজি কর হসপিটালের মতো হসপিটালে আপনি আছেন, তো একটা বিষয় জানার চেষ্টা করব যে এই ডিপার্টমেন্টে অন্তত নতুন কিছু ইনোভেটিভ, নতুন কিছু বিষয় যেটা সাধারণ মানুষ এখনও জানে না, এরকম কিছু কি সাধারণ মানুষকে জানাতে চান যে এবার এই বিষয়টাও হচ্ছে, বা আরজি করে এটা হচ্ছে, বা সরকারি হসপিটালগুলোতে এটা হচ্ছে, যার জন্য আমাদের কোথাও বাইরে দৌড়ে যেতে হবে না, আমরা রাজ্যের উপরে ভরসা রাখতে পারি, এরকম কি কোনো মেসেজ দিতে চাইবেন বা পারবেন? আমি নি রিপ্লেসমেন্ট নিয়ে এত কথা বললাম, প্রতিদিন, শুধু আরজি কর নয়, আরজি কর, এসএসকে, মেনারেসে প্রতিদিন কিন্তু হাঁটু প্রতিস্থাপনের অপারেশন হয়। এবং আর একটা পার্ট আমি যেটা বলিনি, আর্থোস্কোপিক অপারেশন, মানে ধরুন এই লিগামেন্ট ছিঁড়ে গেল, পায়ে একটা মোচড় খেলো, হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেল, আমরা শুনি ওর লিগামেন্ট ছিঁড়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করি, হাঁটুর মধ্যে 2-3টে ছিদ্র করে দূরবীনের মতন একটা যন্ত্র ঢোকাই, আর্থোস্কোপ। সেটা কিন্তু বাইরে অনেক খরচা। আমরা আরজি করে কিন্তু নিয়মিত এই আর্থোস্কোপিক অপারেশন করি, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট করি। আরজি কর, এসএসকে, মেনারেস, ন্যাশনাল, মূলত কলকাতায় সব কটা মেডিকেল কলেজে কিন্তু রিপ্লেসমেন্ট হয়। স্পাইন সার্জারি আমরা করি। ইভেন যেসব টিউমার পুরো হাড়ের অংশগুলোকে একদম নষ্ট করে দেয়, সেক্ষেত্রে আমরা মেগা প্রস্থেসিস বলে একটা যন্ত্র আছে। মেগা প্রস্থেসিস মানে ধরুন হাঁটুর মধ্যে টিউমার হলো, হাঁটুর পুরো উপরের অংশটা বাদ দিয়ে দিতে হলো, তাহলে আমি ওখানে কি বসাবো? ওখানে কিন্তু পুরো মেটালেরই হাড়টা বসবে, স্ট্রাকচারটা মেটালের বসবে। সেই ইমপ্ল্যান্টটার দামই প্রায় 3 থেকে 5 লক্ষ টাকা। ইভেন সেই মেগা প্রস্থেসিস অপারেশনও কিন্তু আমরা করি। এবার কিছু লোক বলবে আমি তো অনেক দিন ধরে ওয়েট করতে হবে, ততদিনে তো আমার মায়ের ব্যথা তো একদম আকাশ ছোঁয়া হয়ে যাবে। হ্যাঁ, এটা ঠিক। হয়তো আমরা সারাদিনে হাঁটু প্রতিস্থাপন হলো হয়তো 3টে, আরজি করে 3টে হাঁটু প্রতিস্থাপন হলো। আমার রোগী তো 300 জন লাইনে আছে। তো সেক্ষেত্রে আমি যতই চেষ্টা করি সবাইকে ক্যাটার করতে পারবো না। সেক্ষেত্রে যার বেশি তাড়াতাড়ি, যার বেশি প্রয়োজন, আমরা সেই অনুযায়ী বাছাই করি। নিশ্চয়ই, সেটা তো কিছু করার নেই, এটা বাধ্যবাধকতা। তাহলে রাজ্যের উপর ভরসা রাখতে বলছেন? নিশ্চয়ই। স্যার, খুব ভালো থাকুন, এতটা সময় দিলেন, এত ব্যস্ততা, এত চাপের মধ্যেও ভালো থাকুন। আর এতগুলো যে ভুল ধারণা আমরা নিয়ে এতদিন বাঁচতাম, আমি আশা করছি আজকের পডকাস্ট থেকে এবং আজকের এই অ্যাডভাইসগুলো মেনে চলার পর থেকে অন্তত আমাদের অনেক দেরি হয়ে যাওয়ার আগে, একটু আগে আমরা সুস্থ থাকতে পারবো। উফ, কি ব্যথা, এটা অন্তত আমাদের কম বলতে হবে, মানে অনেকটা বয়সে গিয়ে বলতে হবে। থ্যাংক ইউ স্যার, ভালো থাকুন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর+ নিউজ। আর অবশ্যই কোন ধরনের সমস্যা নিয়ে আপনারা আলোচনা চাইছেন, পডকাস্ট চাইছেন, সেটাও আমাদের ইউটিউব চ্যানেল আর+ নিউজের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, আমরা এক্স হ্যান্ডেলে আছি, এই এতগুলো ডিজিটাল মাধ্যমে আপনারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে।